লাইফবোটের ককপিটে লাল আলো আর অ্যালার্মের তীক্ষ্ণ শব্দ, সামনে বিশাল গ্রহাণুপুঞ্জ, মৃত্যুর হাতছানি, অটোপাইলট ব্যর্থ, নদীর অনভিজ্ঞ হাতে এখন যানটার নিয়ন্ত্রণ। ম্যানুয়াল কন্ট্রোল? আমি কিভাবে চালাবো? নদী আতঙ্কিত হয়ে কন্ট্রোলগুলোর দিকে তাকালো। অসংখ্য বোতাম, লিভার, হলোগ্রাফিক ডিসপ্লে, সবকিছু অচেনা, জটিল। সংঘর্ষ আসন্ন, সময় বাকি ৩০ সেকেন্ড। যান্ত্রিক কণ্ঠস্বর ঘোষণা করল। নদীর হাত কাঁপছে। সে মরিয়া হয়ে একটা বড় কন্ট্রোল স্টিক ধরল। স্ক্রিনে গ্রহাণুগুলো দৈত্যের মতো এগিয়ে আসছে। সে চোখ বন্ধ করে ফেলল। মনে মনে আল্লাহকে ডাকল। লকেটটা তখনও তার গলায়, উষ্ণ হয়ে আছে। হে আল্লাহ, আমাকে পথ দেখাও, সে ফিসফিস করে বলল। হঠাৎ তার মনের ভেতরে সেই স্মৃতিগুলো আবার ভেসে উঠল। তার মা কন্ট্রোল রুমে কাজ করছেন, জটিল যন্ত্রপাতির বোতাম টিপছেন, স্ক্রিনের দিকে তাকিয়ে দ্রুত সিদ্ধান্ত নিচ্ছেন। স্মৃতিগুলো এত স্পষ্ট যেন নদী নিজে সেগুলো অনুভব করছে। লকেটটা কি শুধু স্মৃতি দেখাচ্ছে না, বরং সেই স্মৃতিতে থাকা জ্ঞান আর দক্ষতাও তার কাছে পৌঁছে দিচ্ছে। নদী চোখ খুলল। তার হাত আর কাঁপছে না। সে কন্ট্রোল স্টিকটা ধরল, অন্য হাতটা রাখল থ্রাস্ট কন্ট্রোলারের উপর। স্ক্রিনে ডেটা ভেসে উঠছে, গ্রহাণুগুলোর গতিপথ, আকার, দূরত্ব। তার মস্তিষ্ক যেন নিজে নিজেই তথ্যগুলো প্রসেস করছে, সিদ্ধান্ত নিচ্ছে। এটা কি সে নিজে করছে, নাকি তার মায়ের স্মৃতি তাকে চালাচ্ছে? ২০ সেকেন্ড। নদী কন্ট্রোল স্টিক ঘোরালো। লাইফবোটটা তীব্র গতিতে একটা বিশাল গ্রহাণুর পাশ কাটালো। তারপর ডানে ঘুরিয়ে দুটো ছোট পাথরকে ফাঁকি দিল। তার হাত চলছে দ্রুত, নির্ভুলভাবে, এমন দক্ষতা যা তার নিজের নয়। ১০ সেকেন্ড। সামনে একটা বিশাল গ্রহাণু, পাশ কাটানোর জায়গা নেই, কিন্তু স্ক্রিনে দেখাচ্ছে গ্রহাণুটার মাঝখানে একটা প্রাকৃতিক সুড়ঙ্গের মতো ফাটল আছে। খুব সরু, খুব বিপজ্জনক। নদীর মায়ের স্মৃতি যেন ফিসফিস করে বলল, ঝুঁকি নাও, বিশ্বাস রাখো। নদী থ্রাস্ট বাড়িয়ে দিল। লাইফবোটটা তীরের মতো ছুটে গিয়ে সেই সরু ফাটলের মধ্যে ঢুকে পড়ল। দুপাশে পাথরের দেয়াল ঘষা খাচ্ছে, যানটা কাঁপছে প্রচণ্ডভাবে। কয়েক সেকেন্ডের জন্য সবকিছু অন্ধকার। তারপর যানটা ফাটলের অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে এলো। সামনে ফাঁকা মহাকাশ, তারা গ্রহাণুপুঞ্জ পার হয়ে গেছে। অ্যালার্ম বন্ধ হয়ে গেল। লাল আলো নিভে গিয়ে আবার স্বাভাবিক আলো জ্বলে উঠল। যান্ত্রিক কণ্ঠস্বর বলল, ম্যানুভার সফল, অটো পাইলট রিস্টোর্ড। নদী হাঁপাতে হাঁপাতে সিটে সরিয়ে এলিয়ে দিল। সে পেরেছে। তার মায়ের স্মৃতি তাকে বাঁচিয়েছে। লকেটটা শুধু স্মৃতির চাবি নয়, যোগ্যতারও চাবি। সে কৃতজ্ঞতায় লকেটটা স্পর্শ করল। কিন্তু লকেটটা এখন ঠান্ডা, স্বাভাবিক। ভেতরে সেই উষ্ণতা আর নেই। স্মৃতিগুলোও মিলিয়ে গেছে। সে আবার সাধারণ নদী। তাহলে কি সে শুধু প্রয়োজনের সময় এই ক্ষমতা ব্যবহার করতে পারবে, নাকি এর কোনো মূল্য দিতে হবে? যানটা আবার মসৃণ গতিতে আশ্রয়ের দিকে এগিয়ে চলেছে। গন্তব্য আর মাত্র কয়েক ঘন্টা। নদী কিছুটা স্বস্তি বোধ করল। সে একটা বড় বিপদ থেকে বেঁচেছে। কিন্তু তার মনের গভীরে সেই খটকাটা রয়ে গেছে। স্মৃতির ভেতরে লুকিয়ে থাকা সেই অন্ধকার উপস্থিতিটা কি ছিল? সে আবার চোখ বন্ধ করে মনোযোগ দেওয়ার চেষ্টা করল। মায়ের স্মৃতি, দাদির স্মৃতি, সব শান্ত। কিন্তু সেই অন্ধকারের অনুভূতিটা, সেটাও যেন মিলিয়ে গেছে। হয়তো ওটা তার মনের ভুল ছিল, বিপদের মুহূর্তে তৈরি হওয়া আতঙ্ক। কয়েক ঘন্টা পর গন্তব্য আশ্রয় সন্নিকটে। ডকিং প্রোটোকল ইনিশিয়েটেড। যান্ত্রিক কণ্ঠস্বর ঘোষণা করল। স্ক্রিনে দেখা যাচ্ছে সামনে একটা স্পেস স্টেশন। দেখতে খুব পুরনো দিনের, অনেকটা কলোনির প্রথম দিকের ডিজাইনের মতো। স্টেশনটা একটা বিশাল গ্রহাণুর খোলসের ভেতরে তৈরি করা হয়েছে। বাইরে থেকে প্রায় বোঝাই যায় না। এটাই কি প্রজেক্ট লায়রার শেষ গোপন ঘাঁটি? লাইফবোটটা ধীরে ধীরে স্টেশনের একটা ডকিং পোর্টের দিকে এগিয়ে গেল। মসৃণভাবে ডক করল। ডকিং কমপ্লিট, এয়ার লক প্রেশারাইজড, হ্যাচ খোলার জন্য প্রস্তুত। নদী সিট বেল্ট খুলল। তার বুক দুরুদুরু করছে। আশ্রয়েতে কি আছে? কারা আছে? তারা কি বন্ধু? ককপিটের দরজা খুলে গেল। বাইরে একটা করিডোর দেখা যাচ্ছে। আলো কম, কিন্তু বাতাস আছে। নদী সাবধানে পা রাখল। করিডোরটা নীরব, নিস্তব্ধ। দেয়ালগুলো ধাতব, পুরনো। এখানে কেউ আছে বলে মনে হচ্ছে না। হ্যালো, নদী আস্তে করে ডাকল। কেউ আছেন? কোনো উত্তর নেই, শুধু তার নিজের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে। সে করিডোর ধরে এগিয়ে চলল। কিছু দূর যাওয়ার পর একটা বড় দরজা দেখতে পেল। দরজার ওপর কোনো লেখা নেই, কিন্তু একটা প্রতীক আঁকা। সেই কাল সর্পের প্রতীক। নদীর বুকের ভিতরটা কেঁপে উঠল। এই প্রতীক এখানেও? তাহলে আশ্রয় কি সত্যি নিরাপদ? দরজাটা বন্ধ, পাশে কোনো কন্ট্রোল প্যানেল নেই।
খুলবে কিভাবে? নদী তার লকেটটা ধরল। এটা কি এখানেও কাজ করবে? সে লকেটটা দরজার প্রতীকটার ওপর রাখল। কোনো শব্দ হলো না, কোনো আলো জ্বলল না, কিন্তু দরজাটা নিঃশব্দে খুলে গেল। ভিতরে একটা বিশাল হলঘর। হলঘরের মাঝখানে একটা উঁচু প্ল্যাটফর্ম, তার উপর একটা চেয়ার রাখা আছে। চেয়ারটা দর্শকদের দিকে ঘোরানো, আর সেই চেয়ারে কেউ একজন বসে আছে। তার মুখটা অন্ধকারে ঢাকা, কিন্তু তার অভিবয়টা পরিচিত, লম্বা, কৃষকায়। নদী ভয়ে পিছিয়ে গেল। ছায়া, সে এখানেও পৌঁছে গেছে কিভাবে? কিন্তু অভিবয়টা নড়ে উঠল। সে ধীরে ধীরে চেয়ারটা ঘোরালো। আলো তার মুখের ওপর পড়ল। নদী বিস্ময়ে হতবাক হয়ে গেল। এটা ছায়া নয়, এটা রায়হান চৌধুরীও নয়, এটা গিবালাসীও নয়। চেয়ারে বসে আছেন একজন বয়স্ক মহিলা। তার মুখে বয়সের ছাপ, কিন্তু চোখে তীক্ষ্ণ বুদ্ধির দীপ্তি। তার পরনে পুরনো দিনের পোশাক, অনেকটা প্রজেক্ট লাইরার বিজ্ঞানীদের মতো। আর তার গলায় ঝুলছে অবিকল নদীর লকেটটার মতো একটা লকেট। স্বাগত নদী। মহিলাটি শান্ত, পরিচিত কণ্ঠে বললেন, অবশেষে তুমি এলে। আমি তোমার অপেক্ষায় ছিলাম। কণ্ঠস্বরটা নদীর মনে হলো এটা সে আগেও শুনেছে। কোথায়? আপনি আপনি কে? নদী কাঁপা গলায় জিজ্ঞেস করল। মহিলাটি মৃদু হাসলেন। আমাকে তুমি চিনবে না, কিন্তু তোমার মা চিনত, তোমার দাদি চিনত। সে নিজের লকেটটা স্পর্শ করল। আমি প্রজেক্ট লাইরার মূল স্থপতি। আমি কালসর্প প্রোটোকল তৈরি করেছিলাম। আর আমিই হলাম গিবালাসীর সত্তার সেই ভালো অংশ, যাকে সে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। নদীর পায়ের তলার মাটি যেন সরে গেল। তাহলে লকেটটা শুধু স্মৃতি বা শক্তি ধারণ করে না, এটা গিবালাসীর ভালো সত্তার আশ্রয়ও। আর এই মহিলা, তিনিই আসল গিবালাসী, নাকি তার একটা প্রতিরূপ? কিন্তু ছাড়া বলেছিল। নদীর গলা শুকিয়ে গেছে। ছায়া অনেক কিছু জানে না। আসল গিবালাসী বললেন, সে রায়হানের তৈরি বিকৃত স্মৃতিতে বন্দী। সত্যিটা আরও অনেক জটিল। নদী সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। আর আসল খেলাটা তো সবে শুরু হতে চলেছে। তিনি হলঘরের অন্য প্রান্তের একটা বিশাল ভিউ পোর্টালের দিকে ইশারা করলেন। পোর্টালের বাইরে দেখা যাচ্ছে অসীম মহাকাশ, আর দূরে একটা ছোট্ট বিন্দুর মতো এগিয়ে আসছে একটা মহাকাশ যান। ওরা আসছে, আসল গিবালাসী বললেন। তার কণ্ঠে কোনো ভয় নেই, বরং এক ধরনের শীতল প্রতীক্ষা। তোমার আসল পরীক্ষা এখন শুরু হবে নদী, কারণ যে আসছে সে শুধু গিবালাসীর খারাপ সত্তা বা রায়হান নয়। ভিউ পোর্টালে এগিয়ে আসা যানটার অভিবয় ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এটা কোনো কলোনি বা লাইফ বোটাল মতো নয়। এটা বিশাল, কালো, আর এর ডিজাইন ভয়ঙ্কর রকমের অচেনা। ওরা কারা? নদী ফিসফিস করে জিজ্ঞেস করল। আসল গিবালাসী নদীর দিকে ফিরলেন। তার চোখে এক গভীর, প্রাচীন জ্ঞান আর বিষণ্ণতার ছাপ। ওরা হলো আসল নক্ষত্রজীবী, যাদের ভয়ে গার্ডিয়ানরা পালিয়েছিল, যাদের শক্তি ব্যবহার করে গিবালাসীর খারাপ সত্তা নতুন জগৎ গড়তে চায়, যাদের প্রযুক্তি চুরি করে রায়হান তার সংগ্রহশালা সাজিয়েছে। ওরা এই গ্রহের শক্তির আসল দাবিদার। ওরা ফিরে এসেছে ওদের হারানো সম্পত্তি উদ্ধার করতে।